আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আমার আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি 2019-20 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের। তো তোমাদের সাথে আমার গত ক্লাসে আলোচনা হয়েছিল নবাব আব্দুল লতিফকে নিয়ে। তোমাদের আমি এই পর্যায়ে পড়াচ্ছি যে ভারতীয় উপমহাদেশে যে শাসন ব্যবস্থা, ভারতীয় উপমহাদেশের যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তাদের নিয়ে আমরা কথা বলছি, এবং আমাদের এই স্বাধীনতার যে আমরা যে এনেছে আজকে, যে আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি, সেই স্বাধীন রাষ্ট্র আমরা বসবাস করেছি কি এমনি? আমাদের কিন্তু এমনিতেই কিন্তু আজকে এই স্বাধীনতা আসে নাই। আমাদের অনেক রক্তের বিনিময়, অনেক ব্যক্তির ত্যাগ তিতিক্ষার বিনিময়, সাধনার বিনিময় তারা আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাহলে সেক্ষেত্রে আমরা কতগুলো ধাপ আলোচনা করেছি যে ভারত উপমহাদেশে আমরা দেখি যে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পরে, গত ক্লাসে আমি বলেছিলাম যে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পরে এদেশের জনমনে কিন্তু স্বাভাবিকভাবেই তারা কোনো প্রশ্ন জাগেনি। কেন প্রশ্ন জাগেনি? যে তারা ভেবেছে যে একজন শাসক চলে গেছে, যেমন ধরো নবাব সিরাজউদ্দৌলার কথা আমি বলি। সিরাজউদ্দৌলাকে পরাজিত করে পলাশীর প্রান্তরে 1757 সালে ব্রিটিশরা এদেশ দখল করে, এবং তাদের এই অগ্রযাত্রা শুরু হয় এদেশ শাসন করার ক্ষেত্রে, এবং তাদের এই শাসন কার্যক্রমটা শেষ হয় 1947 সালে। তাহলে দেখো যে প্রায় 190 বছর তারা কিন্তু এদেশ শাসন করে গেছেন। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম জাতি অর্থাৎ এখানে কিন্তু ভারত উপমহাদেশে অনেকগুলো জাতির বসবাস ছিল। তাহলে সেক্ষেত্রে মুসলমানদের অবস্থাটা কিন্তু একটু শোচনীয় হয়ে পড়ে, একটু না বেশ খানিকটাই শোচনীয় হয়ে পড়ে। গত ক্লাসে আমি তোমাদের সেটা নিয়ে আলোচনা করেছিলাম যে 19বিংশ শতাব্দীর প্রথম ভাগে কিছু ব্যক্তি, অর্থাৎ যারা খুবই সচেতন, জনসমাজের অন্তর্ভুক্ত, তারা কিন্তু এই ব্রিটিশ শাসকদের সাথে কেউ কেউ যে আন্দোলনটা হয়েছিল, কেউ কেউ তার মধ্যে সহযোগবাদী নীতি অবলম্বন করে, আবার কেউ কেউ অসহযোগ বা সশস্ত্র বা বিপ্লবী ভূমিকা গ্রহণ করে। তো তাদের মধ্যে আমি দেখতে পাই যে কেউ এই পিছনে কিন্তু কতগুলো কারণ ছিল। সেই কারণগুলো হচ্ছে যে 1793 সালে আমরা জানি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশ সরকার। তো এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় মুসলিম সমাজ। কারণটা হচ্ছে যে এই যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে জমিদারি ব্যবস্থাটা, এটা কিন্তু বেশিরভাগ, অর্থাৎ আমি বলবো 99% কিন্তু হিন্দু জমিদাররা লাভ করে। অর্থাৎ যে হিন্দু জনগোষ্ঠী, তারা মহাজন বলো, আইনজীবী বলো, জমিদার বলো, সবগুলো ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে কি মুসলমানরা পিছিয়ে আছে। তারা অর্থনৈতিক ক্ষেত্রে বলো, সামাজিক ক্ষেত্রে বলো, রাজনীতিক ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রেই কিন্তু মুসলমানরা পিছিয়ে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে কেউ কেউ সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছে, অর্থাৎ কেউ অসহযোগবাদ নীতি অবলম্বন করেছে, আবার কেউ কেউ সহযোগবাদ নীতি অবলম্বন করেছে। তাহলে যারা সহযোগবাদী নীতির অনুসারী যারা ছিলেন, তাদের কথা আমি গত ক্লাসে একজনের কথা বলেছি, নবাব আব্দুল লতিফের কথা বলেছি। তো আজকে আমি তোমাদেরকে বলবো নবাব শাহস্তলী মোল্লার কথা। অর্থাৎ আমরা দেখেছি কি যে 19 শতকের প্রথম ভাগে বাংলার কিছু সংখ্যক অভিজাত মুসলিম পরিবার তাদের বাচ্চাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে। তোমরা জানো যে তখন পর্যন্ত কিন্তু একেবারে শিক্ষা প্রতিষ্ঠান বলতে যা বোঝায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, সেটা কিন্তু তেমন একটা ছিল না। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে অভিজাত পরিবার যারা, তাদের সন্তানদের তারা কিন্তু কি করতো,
বিলেতে পাঠাতো, বা তৎকালীন সময়ে বিলেতে বা আমরা এখন যেমন লন্ডন বলি তখন এটাকে বিলেতই বলা হতো। তারা এইভাবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদের ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠাতো, বা এখন যেমন আমরা বিভিন্ন দেশে যাই আমাদের ছেলেমেয়েরা, ঠিক তেমনি তখন কিন্তু এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সেরকম ছিল না, সেজন্য তারা আধুনিক শিক্ষায় সন্তানদের শিক্ষিত করার জন্য তারা বিলেত থেকে তারা টিচার এনেও পড়াতো। এমন অনেক পরিবারও আমার জানাশোনা আছে যে তারা তাদের ছেলে মেয়েদেরকে তখন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বিলেত থেকে টিচার এনে তারা পড়াতো। তাহলে এই যে পরিবারগুলো ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, চিন্তা করে দেখো যে মুসলিম সমাজ কিন্তু তখন খুবই দুর্দশাগ্রস্ত। এর মধ্যেই কিছু পরিবার যারা অভিজাত ছিল তারা কিছুটা এগিয়ে আসে, তারা ইংরেজি শিক্ষায় ছেলে মেয়েদের শিক্ষিত করার চেষ্টা করে, এবং তারা শিক্ষিত হওয়ার পাশাপাশি একটা জিনিস তোমরা খেয়াল করবে, তারা শিক্ষিত হওয়ার পাশাপাশি কিন্তু পাশ্চাত্যের যে ভাবধারা, পাশ্চাত্যের যে রাজনীতিক অবস্থা বলো, অর্থনৈতিক অবস্থা বলো, সামাজিক অবস্থা বলো, তাদের পোশাক আশাক, চাল চলন, তাদের ধ্যান ধারণা, এভরিথিং কিন্তু তারা ক্যারি করার চেষ্টা করে। যদিও আমরা বলে থাকি যে হ্যাঁ তারা আধুনিক হওয়ার জন্য করেছে, তারপরেও একটা বিষয় কিন্তু খুব খেয়াল করে দেখো যে নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজিত হন তখন এদেশে কি কোনো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ছিল? নো, ছিল না। এদেশে তখন কি ছিল? রাজতন্ত্র ছিল। রাজতন্ত্র থাকার কারণেই জনগণের কিন্তু রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সাথে কোনো সম্পৃক্ততাই ছিল না, এবং এই সম্পৃক্ততা না থাকার কারণেই যখন লর্ড ক্লাইভ সেই নবাব সিরাজউদ্দৌলার সাথে যখন পলাশী যুদ্ধে জয়লাভ করে, তখন কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি, আবার একটু সাউন্ডের সমস্যা হচ্ছে, তোমাদের একটু করে নিই। তাহলে দেখো যে এই যে পাশ্চাত্য শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে তাদের ভিতরে একটা প্রবণতা আসে, তারা চিন্তা করে যে এই যে তারা গণতন্ত্র সম্পর্কে, উদারনীতিক গণতন্ত্র সম্পর্কে জানলো, সংসদীয় ব্যবস্থার কথা তারা শিখলো, ঠিক আছে, তারপরে স্থানীয় শাসন, লোকাল গভর্নমেন্ট সম্পর্কে তারা জানতে পারলো। এই জানার পরিধিটা তাদের নতুন নতুন অভিজ্ঞতার সামনে এনে দাঁড় করালো। তারা চিন্তা করলো যে না, এই দেশ তো আমাদেরই, তাহলে এইখানে গণতন্ত্র নাই, গণতন্ত্র ছিল না বলেই একসময় সিরাজউদ্দৌলা পরাজিত হওয়ার ফলে ইংরেজ শাসককে এদেশের জনগণ খুব স্বাভাবিকভাবে নিয়েছে, বিকজ অফ যে তাদের ভিতরে গণতন্ত্রের সেই শিক্ষাটাই ছিল না, তাদের নিজস্ব শাসন ব্যবস্থা যে তারা নিজেরা করবে সেই শিক্ষাটাই তাদের ভিতরে ছিল না। তাহলে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে কি, প্রথমে এই দেশের জনগণকে গণতন্ত্র সম্পর্কে শিক্ষিত করা, এই দেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা। তাদের ভিতরে যদি অধিকার বোধটা যদি না জন্মায়, তাদের ভিতরে যদি নাগরিক সচেতনতা তৈরি না হয়, তাহলে এই দেশের তারা এই দেশ যে তাদের এই যে স্বদেশী আন্দোলন বলো, বা এই দেশে তাদের যে গণতান্ত্রিক আন্দোলন বলে, এগুলো কিভাবে গড়ে উঠবে? আগে আমি যদি সমাজের বা রাষ্ট্রের একটা সংখ্যাগরিষ্ঠ জনগণকে যদি আমি এই বোধটা সম্পর্কে সচেতন করতে না পারি, তাহলে তো আমি এই দেশ থেকে কখনো ব্রিটিশদেরকে তাড়াতেই পারবো না। তাহলে এই জন্যই কিন্তু কি করেছে, কিছু ব্যক্তি যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা চিন্তা করেছে যে না, আমরা আগে জনগণকে সচেতন করি, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি, তাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে তাদেরকে সতর্ক করি, এবং তারপরে আমরা হয়তো এদেশ থেকে ব্রিটিশদের তাড়াতে পারবো। এই একটা মনোভাব নিয়ে হোক, যে কোনো কারণেই হোক না কেন, আমরা দেখি কিছু ব্যক্তি তাদের মানে তাদের পরিকল্পনাটা হলো যে ব্রিটিশ সরকারের সাথে তাদের সহযোগিতামূলক আচরণ করতে হবে, তাদের থেকে তাদের মানে সুযোগ সুবিধাগুলো নিতে হবে, এবং এই দেশকে মানে তারা একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্যই আমরা দেখি নবাব পিতা অর্থাৎ নবাব শাহ সলিমুল্লাহর কথা আমরা দেখি যে তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময় এই দেশের পিছিয়ে পড়া মুসলিম সমাজকে অগ্রসর সমাজে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। তার মধ্যে
অন্যতম হচ্ছে কি বঙ্গভঙ্গ। তাহলে এই বঙ্গভঙ্গের কারণটা কি ছিল? কারণ এদেশের যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থায় আমরা দেখি যে এখানে কোনো একটা রাজনৈতিক কাঠামো বা প্রশাসনিক কাঠামো গড়ে না ওঠার কারণে এখান থেকে কিন্তু আমরা দেখি যে সমস্ত অভিজাত পরিবার তারা কলকাতায় যেয়ে বসবাস করছে। যার ফলে এখানে কোনো আর্থসামাজিক রাজনীতি কোনো ক্ষেত্রেই তেমন একটা গুরুত্বপূর্ণ উন্নতি হচ্ছে না। তাহলে এজন্য তিনি কি করলেন, যে অভিজাত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু জনসম্পৃক্ত হলেন, জনগণের সাথে মিশতে থাকলেন, জনগণের অভাব অভিযোগ, জনগণের সমস্যা কোথায়, এই বিষয়গুলো কিন্তু তিনি অনুধাবন করার চেষ্টা করলেন। এবং তিনি যেটা প্রথমে উপলব্ধি করলেন যে না, আমাদের প্রশাসনিকভাবে এই পূর্ববঙ্গে একটা আলাদা যদি স্বতন্ত্র প্রদেশ যদি আমরা গড়ে তুলতে পারি, তখন আমরা লাভবান হব। অর্থাৎ এই স্বতন্ত্র একটা প্রদেশের আওতায় এখানে যে অর্থাৎ স্বতন্ত্র একটা প্রশাসনিক কাঠামোর আওতায় যে আর্থসামাজিক রাজনৈতিক ডেভেলপমেন্টটা হবে, সেটা অন্য কোনোভাবে হবে না। তো যাই হোক, আমরা তাহলে দেখি যে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ক্ষতিগ্রস্ত যে মুসলিম সমাজরা পিছিয়ে পড়েছিল, তার থেকে তিনি একটা অগ্রসর সমাজে উপনীত করার জন্য তিনি 1905 সালে 1 সেপ্টেম্বর যে বঙ্গভঙ্গটা হয়, সেটার পেছনে তার একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেই ভূমিকাগুলো যদি আমরা একটু আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখি যে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগ ও আসাম নিয়ে পূর্ববঙ্গ বা আসাম প্রদেশ নিয়ে মোট 16টি জেলা নিয়ে তখন কি হলো, পূর্ববঙ্গ গঠন করা হলো। কিন্তু এই পূর্ববঙ্গ গঠনের পিছনে তার একটা অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন। তিনি ইংরেজ সরকারকে বোঝাতে চেষ্টা করেছেন যে নতুন প্রদেশ গঠন করা হলে সেখানে একটা তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করাটাও সুবিধা হবে, কারণ এত বড় একটা বিশাল প্রদেশ একক কোনো প্রশাসনিক কাঠামোর আওতায় করা সম্ভব না। ইংরেজ সরকারও তার কথায় উপলব্ধি করে তারা প্রশাসনিক সুবিধার্থেই তারা কিন্তু কি করে, বঙ্গভঙ্গ কার্যকর করে। তাহলে আমরা দেখতে পাই 1905 সালে বঙ্গভঙ্গটা কার্যকর হয়। 1905 সালে 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গ কার্যকর হয়। আর এই বঙ্গভঙ্গের মধ্যে আমরা কি বললাম যে কয়টা বিভাগ ছিল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও আসাম বিভাগ ছিল। আর কয়টা জেলা ছিল, 16টা জেলা ছিল। এবং নতুন প্রদেশ গঠন করা হলো। আর এই প্রদেশের আয়তন কত ছিল, 1,06,504 বর্গমাইল। এবং লোকসংখ্যা কত ছিল, 3,10,00,000। লোকসংখ্যা কত ছিল, 3,10,00,000। এবং এর অধিকাংশ অর্থাৎ 2/3 ছিল মুসলমান। কারণ তারা উপলব্ধি করেছে যে এই দেশের অর্থাৎ এই মুসলিম জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য তারা যে নেতৃবৃন্দের কাছে যেতেন, তারা আন্তরিকতার সাথে তাদের সমস্যাটা সমাধান করতেন না। কিন্তু এর পরবর্তীতেই দেখা যায় যে এই যে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত কার্যকর করার পরে যারা প্রবল আপত্তি তোলেন, তারা হচ্ছেন কি, তারা হিন্দু যে জাতীয়তাবাদী নেতারা ছিলেন, যেমন গঙ্গাধর তিলকের উদ্যত্ত আহ্বানে হিন্দু জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটে এবং তারা মানুষকে বোঝাতে সক্ষম হয় যে তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসির আওতায় এটি বঙ্গভঙ্গ করেছে। অর্থাৎ এই যে স্বদেশী আন্দোলন বা ব্রিটিশ খাতা আন্দোলনকে তারা যাতে ব্যাহত করতে পারে, অর্থাৎ হিন্দু মুসলমানদের ঐক্যে যাতে ফাটল ধরাতে পারে, সেজন্য এটা করেছে। কিন্তু নবাব স্যার সলিমুল্লাহ যেটা করতে চেয়েছেন, তার উদ্দেশ্য ছিল কি, যে এই যে পূর্ববঙ্গের ব্যাপক অঞ্চল অবহেলিত, এই অবহেলিত অবস্থা থেকে একটা অবহেলিত অবস্থাকে উন্নয়ন করার জন্য একটা স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো খুব জরুরি। সেই প্রেক্ষিতেই তিনি এটা করেছিলেন। কিন্তু এরপরেই কিন্তু কি হয়, মূলত এর পথ ধরেই এই যে কি বলবো, যে এই যে প্রবল বিরোধিতার মুখেই কিন্তু কি করা হয়, 1911 সালে ওই বঙ্গভঙ্গ রহিত করা হয়। এবং এই যে রহিত করা হলো, এতে করে কি হলো, যে মুসলমান নেতৃবৃন্দ ভীষণভাবে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে, তারা ভীষণভাবে আহত বোধ করে, তারা মানসিকভাবে কিছুটা তাদের যে মনোভঙ্গ হয়, তার ফলে কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা ছিল সেটা বিনষ্ট হয়। মূলত আমরা বলবো এরপরেই কিন্তু সাম্প্রদায়িকতার কালো মেঘ ভারতের রাজনীতিকে গ্রাস করে।
এরপরে আমরা আরেকটা বিষয় একটু দেখি খেয়াল করে, সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গের পরে বঙ্গভঙ্গের যে বঙ্গভঙ্গের যে বিষয়টা, বঙ্গভঙ্গর হলো 1905 সালে, আর বঙ্গভঙ্গ রদ হলো কত সালে? 1911 সালে। এর মাঝখানে 1906 সালে মুসলিম লীগ গঠন করে নবাব সালফিকরণমূলক এবং আরও কয়েকজনের সমন্বয়। কারণ হচ্ছে যে নবাব সলিমুল্লাহ চিন্তা করেছেন যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হলো, এর বিরূপ প্রতিক্রিয়া হিসেবে হিন্দু নেতৃবৃন্দ যে মনোভাব প্রকাশ করেছে, তাতে করে বোঝা যায় যে তারা মুসলিম জনগোষ্ঠীর জন্য তেমন কোনো ভূমিকা রাখবেন না। অর্থাৎ এই যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটা বিনষ্ট হয়ে গেছে, সেজন্য তারা চিন্তা করলেন যে কংগ্রেসের সাথে একই প্ল্যাটফর্মে তারা মুসলিম জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কোনো কাজ করতে পারবেন না। সেজন্য তিনি কি করলেন? 1906 সালে আরও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে তিনি 1906 সালে মুসলিম লীগ গঠন করলেন। এরপরে আমরা আরেকটা বিষয়ে দেখতে পাই যে তার এই যে শিক্ষা তিনি যে এই জনগণকে যে শিক্ষিত করতে চেয়েছিলেন, তাদেরকে সচেতন করতে চেয়েছিলেন, সেই জন্য তিনি কতগুলো পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। দেখা যাচ্ছে কি যে এই যে 1911 সালে যে বঙ্গভঙ্গ রদ হয়, তো এখানে পূর্ববঙ্গের যে বড় লাট ছিলেন মিস্টার হেয়ার, তার কাছে তিনি 8 দফা দাবি নিয়ে গেলেন। 8 দফা দাবিতে তিনি কতগুলো দাবির কথা বলেন যে এই দেশের মানুষকে যদি আমরা, এই দেশের বিশাল জনগোষ্ঠীকে যদি আমরা অশিক্ষিত রাখি, তাহলে তারা অধিকার সচেতন হবে না। আর একটা দেশের বিশাল একটা সংখ্যা যদি অশিক্ষিত থাকে, বা তারা যদি অগ্রসর চিন্তাভাবনার সাথে নিজেদের যুক্ত না করে, তারা যদি আধুনিক মনস্ক না হয়, তাহলে একটা দেশের উন্নয়ন সম্ভব না। এই যে ব্রিটিশদেরকে এইভাবে তিনি উপলব্ধি করতে সক্ষম হন, এই জন্য তারই প্রচেষ্টায় আমরা দেখি যে 1902 সালে আহসানুল্লাহ, তার পিতা আহসানুল্লাহ নামে ঢাকায় সর্বপ্রথম আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। আহসানুল্লাহ এই যে ইংরেজি কলেজ ইঞ্জিনিয়ারিং স্কুলটা যে প্রতিষ্ঠিত হলো, এটাই পরবর্তীতে কলেজে রূপান্তরিত হয় এবং বর্তমানে আমরা যেটাকে বুয়েট বলি, অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেটাই ছিল তার একটা প্রচেষ্টার ফল। এরপরে আমরা দেখি যে উচ্চশিক্ষার জন্য তিনি যে প্রাণান্তকার চেষ্টা করেন, সেটা আমরা গভীর শ্রদ্ধার সাথে এটাকে স্মরণ করি। কারণ তিনি সবাইকে বোঝাতে সক্ষম হন যে এই দেশে যদি তরুণ সমাজ উচ্চশিক্ষার দ্বারে না পৌঁছায়, তাহলে তারা প্রগতিশীল হবে না, তারা উন্নত বিশ্বের সাথে তারা ঐক্যবদ্ধ হতে পারবে না, উন্নত ধ্যান ধারণা বা আধুনিক বা অগ্রসর চিন্তা ভাবনার সাথে তারা সম্পৃক্ত হতে পারবে না। বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চশিক্ষার একটা মন্দির। তাহলে এই উচ্চশিক্ষার ক্ষেত্রে তরুণকে যদি আমরা উৎসাহিত করতে পারি, তাহলে সেটা হবে আমাদের জন্য একটা বিরাট সাফল্য। কারণ উচ্চশিক্ষায় তরুণদেরকে উৎসাহিত করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ইংরেজ সরকারের কাছে নিবেদন করেন। তার প্রেক্ষিতে 1911 সালেই তারা এই প্রক্রিয়াটা অব্যাহতভাবে চলতে থাকে। আমরা জানি যে 1915 সালে তিনি মারা যান। তার আগে তিনি এটা দেখে যেতে পারেননি, কিন্তু তিনি যে প্রক্রিয়াটা চালু করে গেছেন, তারই প্রক্রিয়াটার সর্বশেষ ধাপে এসে আমরা দেখি যে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এবং তারপরে আরেকটা দেখি যে স্যার সলিমুল্লাহর উদ্যোগেই কিন্তু আমরা জানি যে স্যার মিটফোর্ডের যে হসপিটালটা তৈরি হয়, তার নামেই তৈরি হয়, তারই উদ্যোগের একটা বিষয় ছিল এখানে। এরপরে আমরা দেখি সলিমুল্লাহ এতিমখানা, অর্থাৎ এখানে তিনি বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। এখানে তার সমালোচকরা যেটা বলে থাকেন যে তিনি ইংরেজ শাসকের পৃষ্ঠপোষকতা করে গেছেন। আমরা দেখি যে ফরাজি আন্দোলনের ফলে, ফরাজি আন্দোলন বা তিতুমিরের আন্দোলন, যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে একটা ধারা তৈরি করেছিল, জনমনে যে একটা উজ্জীবনী শক্তি তৈরি করেছিল, সেটা কিছুটা স্তমিত হয়ে যায় এই সহযোগবাদী নীতির যারা প্রবর্তক ছিলেন, যারা ইংরেজদের পৃষ্ঠপোষকতা করেছেন, তাদের কারণে। কিন্তু তারপরও আমরা বলবো যে অগ্রসর একটা পশ্চাৎপদ মুসলিম সমাজকে
একটা অগ্রসর জাতিতে রূপান্তরিত করার জন্য স্যার সলিমুল্লাহর যে অক্লান্ত প্রচেষ্টা, সেটাকে আমরা স্বাগত জানাই। সেটার আমরা কখনোই ঋণ শোধ করতে পারবো না। তাহলে এরপরে আমরা দেখি যে তার আরেকটা অবদান আমরা দেখি, সেটা হচ্ছে স্বতন্ত্র নির্বাচন। 1908 সালের 23 ফেব্রুয়ারি, 1908 সালের কথা বলছি, 1908 সালের 23 ফেব্রুয়ারি হাউস অব লর্ডসের তদানীন্তন রাষ্ট্র সচিবের দেওয়া তথ্য অনুযায়ী তিনি একটা দাবি তোলেন, সেটা হচ্ছে স্বতন্ত্র নির্বাচনের দাবি। কারণ আমরা জানি যে তখন মুসলিমরা যে সমাজে সংখ্যাগরিষ্ঠ ছিল কিন্তু প্রভাবশালী ছিলেন হিন্দু জমিদার বা নেতৃবৃন্দ, এছাড়া ছিলেন আইনজীবী, তারপরে মহাজন, তারা অনেক প্রচুর ধন সম্পদের মালিক যারা ছিলেন, তারা তাদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে মুসলিম জনগণকে তাদের ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন। তো এই চাপের কারণে তারা কিন্তু চাইলেও কোনো মুসলিম শাসককে বা মুসলিম নেতৃবৃন্দকে কিন্তু ভোট দিতে পারত না। সেজন্য তিনি স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থার কথা বলেন এবং উদাহরণ হিসাবে তিনি বলেন যে ভারত অর্থাৎ তদানীন্তন রাষ্ট্র সচিবদের তথ্য দিয়েছেন, সেখানে দেখা গেছে কি যে সাইপ্রাসে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা ছিল, এরপরে জার্মানদের জন্য বোহেমিয়ায়। তো সেই সূত্র ধরেই কিন্তু তিনি দাবি করেন যে স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা করা হোক। এরপর আমরা আরেকটা বিষয় দেখি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই যে আমরা দেখি 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছে, এটার প্রেক্ষিতে কিন্তু যারা ব্রিটিশরা যাদেরকে অনেক সুযোগ সুবিধা দিত, যাদের কথা শুনতে তারা বাধ্য হতো, তারা কিন্তু একটা স্বতন্ত্র বা একটা সশস্ত্র সংগ্রামে জ্বালাও পোড়াও আন্দোলনও করেছে। কিন্তু সেই প্রেক্ষিতে আমরা দেখি যে তিনি কিন্তু তাদের মতো সশস্ত্র আন্দোলনে যান নাই, তিনি শান্তিপূর্ণভাবে ইংরেজদের কাছ থেকে তাদের দাবি দাওয়াগুলো, মুসলমানদের দাবি দাওয়াগুলো আদায়ের চেষ্টা করেছেন। তিনি তাদের প্রতি আনুগত্য দেখিয়েছেন। এই আনুগত্য দেখার পেছনে তার একটা উদ্দেশ্য ছিল কি, আমরা যত যাই বলি না কেন, অর্থাৎ আমরা সমালোচনা হিসেবে দৃষ্টিতেও যদি আমরা না দেখে আমরা যদি অন্যভাবে বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে তিনি কিন্তু এই যে 1911 সালে যে বঙ্গভঙ্গ হয়ে গেল, বঙ্গভঙ্গ রদ করা হয়ে গেল, তারপরেও কিন্তু তিনি ব্রিটিশদের কোনো কোনো বিরোধিতা করেন নাই। তিনি তার পদবিগুলো ত্যাগ করেছিলেন, অর্থাৎ তাকে যে পদবি দেওয়া হয়েছিল সেই পদবিগুলো তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন, তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু তিনি কোনো সশস্ত্র আন্দোলনের পথে কিন্তু যান নাই। তিনি সবসময় নিয়মতন্ত্রের সপক্ষে ছিলেন। এবং আরেকটা জিনিস লক্ষণীয় যে 1911 সালে যারা বঙ্গভঙ্গের বিপক্ষে কাজ করেছে, 1947 সালে সেই নেতারাই কিন্তু কি করেছে, দেশ বিভাগের পক্ষে রায় দিয়েছে। তাহলে আমরা এখন এখানে দেখি যে তার যে এই বঙ্গভঙ্গের যে বিষয়টা, সেটা কিন্তু শেষ পর্যন্ত তারা মেনে নিয়েছে। 1947 সালে ঢাকাকে রাজধানী করে বঙ্গভঙ্গের সময় যে প্রদেশ করা হয়েছিল, সেই ঢাকাকে রাজধানী করেই কিন্তু পরবর্তীতে কি করা হয়, এদেশে রাজধানী আবার সেই ঢাকা কিন্তু আবার রাজধানীর মর্যাদা পায়। কিন্তু মাঝখান দিয়ে তারা 1905 সালে বঙ্গভঙ্গের ফলে মুসলমানরা যে সুবিধাগুলো রাজনৈতিক বা প্রশাসনিক সুবিধা পেয়েছিল বা সেই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে উন্নয়নের একটা ধারা সূচিত হয়েছিল, সেটাতে কিন্তু তারা প্রবল আপত্তি জানিয়েছে। কিন্তু তারাই কিন্তু পরবর্তীতে নিজেরাই 1947 সময় বঙ্গভঙ্গের সময় তারা এই দেশ ভাগটাকে কিন্তু তারাই আবার স্বাগত জানায়। তাহলে আমরা দেখব যে খাজা স্যার সলিমুল্লাহর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো যদি আমরা মূল্যায়ন করে যে কথাটি উল্লেখ করা যায়, যে কথাটি আমরা উল্লেখ করতে পারি, তা হলো যে মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্যই কিন্তু, অর্থাৎ তিনি যে পথে অবলম্বন করেছেন না কেন সেটা কিন্তু বড় কথা না। তিনি কোন পন্থা অবলম্বন করেছেন, তিনি কি সহযোগবাদী নীতি অবলম্বন করেছেন কিনা বা তা ব্রিটিশ বিরোধী অবলম্বন করেছে, সেটাও বিষয় না। বিষয়টা হচ্ছে তার ঐকান্তিক আগ্রহ বা তার লক্ষ্য কী ছিল। তার লক্ষ্য কিন্তু কোনো ব্যক্তিগত উন্নতির জন্য ছিল না। ব্যক্তিগত উন্নতির জন্য যদি হয়েও থাকে, তারপরেও কিন্তু আমরা বলতে পারি যে তিনি কি করতে চেয়েছিলেন, যে মুসলিম সম্প্রদায়ের উন্নতি বা অগ্রচিন্তার কথাটাই তিনি আগে ভেবেছেন। মুসলমানদের অতীত ইতিহাস বা গৌরবময় ঐতিহ্য, আমরা যেটাই বলি না কেন, তাকে নিরন্তর অনুপ্রাণিত করেছেন। মুসলিম জাতি যাতে তার পুরনো বা যেটা সে হারিয়ে ফেলেছে, সেই হারানো গৌরব বা ঐতিহ্য যাতে মুসলিম সমাজ আবার ফিরে পায়,
সেজন্যই কিন্তু তার ঐকান্তিক প্রয়াস ছিল। এবং আজকে আমরা যেই প্রতিষ্ঠানগুলো দেখি, যেমন ঢাকা ইউনিভার্সিটির কথা বলি বা আমাদের বুয়েটের কথা বলি, যেই ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখি, যেগুলো এই দেশের সমাজকে উচ্চশিক্ষার একটা আলো শিখা জ্বালিয়েছিল, সেটার ক্ষেত্রে কিন্তু তার একটা অনবদ্য ভূমিকা ছিল। সেই ক্ষেত্রে আমরা তার দুঃশ্রুটির ঊর্ধ্বে উঠে আমরা তাকে সশ্রদ্ধা জানাই এবং তাকে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি। তার যে কাজগুলোই তিনি করেছেন, মুসলমান সমাজের উন্নতির জন্য তিনি কাজ করেছেন এবং এটাই স্বাভাবিক যে একটা জাতি, একটা ব্যক্তি কিন্তু তার স্বজাতির জন্য কাজ করবে, এটাই স্বাভাবিক। এতে কোনো ব্যতিক্রম হবে না, কারণ তিনি কোনো নিষ্ঠুরতার আশ্রয় নেন নাই কখনোই। তিনি সবসময় নিয়ন্ত্রণের সপক্ষে ছিলেন। মুসলমানের উন্নয়নের জন্য যে শিক্ষার আলোকশিখা জ্বালিয়েছেন, মুসলমান জাতির মধ্যে তিনি যে অগ্রগতির যে আকাঙ্ক্ষা তৈরি করেছেন, সেটার পথ ধরেই কিন্তু তারা এগিয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। এর মধ্যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, তোমরা এখানে সেখানে ঘোরাফেরা করবে না। ধন্যবাদ সবাইকে।